বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। শেরেবাংলা নগরের অর্থ মন্ত্রণালয়ের একটি শীতাতপ নিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ কনফারেন্স রুম। বিশাল ডিম্বাকৃতি টেবিলের চারপাশে বসে আছেন দেশের শীর্ষস্থানীয় আমলা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। বাইরে যখন দেশের সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি আর লোডশেডিং এর গরমে হাঁসফাঁস করছে, তখন এই রুমের ভেতরে পিন পতন, নিস্তব্ধতা। কপির কাপে ধোয়া উঠছে আর প্রজেক্টরের স্ক্রিনে দেখানো হচ্ছে দেশের রিজার্ভ এবং ডলার সংকটের গ্রাফ। টেবিলের ঠিক মাঝখানে রাখা আছে একটি নীল রঙের ফাইল, যার ওপর লেখা জেট এন্ড সি ফাইটার জেট প্রকিউরমেন্ট। দেশের বিমান বাহিনীর জন্য চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার এই চুক্তিটি গত কয়েক মাস ধরে ঝুলে আছে। সভার সভাপতি, একজন শীর্ষ আমলা, ফাইলটি হাতে নিলেন। তিনি চশমার ফাঁক দিয়ে একবার ফাইলটির দিকে তাকালেন, তারপর অবজ্ঞার সুরে বললেন, দেশে এখন ডলারের চরম সংকট। IMF এর শর্ত মেলাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এই মুহূর্তে ফাইটার জেট কেনার কোনো যৌক্তিকতা নেই, আমাদের বাজেট নেই। ফাইলটি আপাতত স্থগিত করা হলো। তিনি ফাইলটি ড্রয়ারে ঢুকিয়ে তালাবদ্ধ করে দিলেন। ঠিক সেই মুহূর্তেই তার পকেটে থাকা সুরক্ষিত রেড ফোনটি বেজে উঠল। ফোনটি রিসিভ করতেই ওপর থেকে ভেসে এলো এক চরম উৎকণ্ঠার কণ্ঠস্বর। বান্দরবনের একটি ফরওয়ার্ড রাডার স্টেশন থেকে জানানো হচ্ছে, স্যার, 0 লাইন ক্রস করে 2টি আননোন ফাইটার জেট আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে। আমাদের হাতে ইন্টারসেপ্ট করার মতো কোনো এয়ারক্রাফট নেই। আমলার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তিনি যে ফাইলটি মাত্র বাজেট নেই বলে তালাবদ্ধ করে রাখলেন, সেই ফাইলটির ভেতরেই ছিল ওই অনুপ্রবেশকারী জেটগুলোকে ধাওয়া করার একমাত্র হাতিয়ার। একটি স্বাধীন দেশের ছাদ যখন অরক্ষিত, তখন ভেতরের অর্থনীতি বাঁচিয়ে কি লাভ? একটি রাষ্ট্রের অর্থনীতি অবশ্যই তার বেঁচে থাকার অন্যতম প্রধান চালিকা শক্তি। ডলারের রিজার্ভ, জিডিপির প্রবৃদ্ধি, আমদানি রপ্তানির ভারসাম্য, এগুলো একটি দেশকে সচল রাখে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এবং মানব ইতিহাসের সবচেয়ে আদি, অকৃত্রিম এবং রূঢ় সত্যটি হলো, যদি রাষ্ট্রের ভৌগোলিক অস্তিত্ব, সীমানা বা সার্বভৌমত্বই না থাকে, তবে সেই অর্থনীতি দিয়ে আপনি কি করবেন? কল্পনা করুন, আপনি আপনার স্বপ্নের একটি বাড়ি বানিয়েছেন। সেই বাড়ির ভেতরে আপনি কোটি টাকার দামি আসবাবপত্র সাজিয়েছেন, মেঝেতে বিছিয়েছেন বিদেশি কার্পেট, দেয়ালে লাগিয়েছেন দামি রং, কিন্তু আপনার বাড়ির ছাদটি ফুটো, বাইরে থেকে ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড়, আর আপনি ঘরের ভেতরে বসে হিসাব করছেন, আমার এখন ছাদ মেরামত করার বাজেট নেই, আমি আগে ঘরের ভেতরের অর্থনীতি ঠিক করব। এর চেয়ে বড় আত্মঘাতী বোকামি আর কি হতে পারে? ঝড় যখন আসবে, তখন ওই ফুটো ছাদ দিয়ে পানি আর কাদা ঢুকে আপনার কোটি টাকার আসবাবপত্র এক নিমিষেই ধ্বংস করে দেবে। আপনার ওই সাজানো ড্রয়িং রুম পরিণত হবে এক ধ্বংসস্তূপে। বাংলাদেশের অবস্থাও আজ ঠিক সেই ফুটো ছাদওয়ালা বাড়ির মতো। আমাদের 3 দিকে সারাশির মতো ঘিরে থাকা ভারত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমার প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। আকাশপথে তাদের আস্ফালন আমাদের সার্বভৌমত্বের জন্য এক চরম হুমকি স্বরূপ। অথচ আমাদের নীতি নির্ধারকরা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা আমলারা বলছেন, দেশে ডলার নিয়ে অর্থনীতি খারাপ, তাই এখন ফাইটার জেট কেনা যাবে না। এই যুক্তিটি কেবল খোঁড়া নয়, এটি এক চরম পৈশাচিক ভণ্ডামি। যখন বিগত পতিত স্বৈরাচারী সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে কানাডায় বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর আর সুইস ব্যাংকের ভল্টে জমা হচ্ছিল, তখন এই আমলাদের ডলার সংকটের কথা মনে পড়েনি। যখন কুইক রেন্টাল বা ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ না বসিয়েই বিদেশি কোম্পানিগুলোকে বিনা টেন্ডারে লাখো কোটি টাকা বিলি করা হয়েছে, তখন তো অর্থনীতির দোহাই দিয়ে সেই কালো চুক্তিগুলো বাতিল করা হয়নি। মেগা প্রকল্পের নামে যখন পুকুর চুরি হয়েছে, তখন দেশের অর্থনীতি ঠিকই সচল ছিল। কিন্তু যখনই দেশের আকাশসীমা রক্ষার জন্য, আমাদের বৈমানিকদের জীবনের নিরাপত্তার জন্য, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফাইটার জেট কেনার প্রশ্ন আসে, তখন হঠাৎ করে আমাদের কোষাগারের টান পড়ে। একটি জেট এন্ড সি চুক্তির জন্য হয়তো 1 বা 2 বিলিয়ন ডলার প্রয়োজন, যা গত 15 বছরে পাচার হওয়া টাকার একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। দুর্নীতিবাজদের পকেট ভরার সময় বাজেট থাকে, অথচ যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী বুকের রক্ত দিয়ে এই মানচিত্র পাহারা দেয়, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সময় আমরা হয়ে যাই হিসাবরক্ষক। যে জাতি 1971 সালে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই মানচিত্র কিনেছে, যে জাতি 24 জুলাইয়ে হাজারো তরুণের তাজা রক্তে রাজপথ ভিজিয়ে নতুন করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই জাতির আকাশ আজ টাকার অভাবে অরক্ষিত থাকবে, এটি মেনে নেওয়া যায় না। আমাদের বৈমানিকরা আকাশে মৃত্যুর ঝুঁকি নিয়ে পুরনো বিমানে উঠছেন, তাদের বুকে দেশপ্রেমের কোনো ঘাটতি নেই, তারা হাসি মুখে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু অর্থনীতি বাঁচানোর দোহাই দিয়ে আমরা কি আমাদের সামরিক বাহিনীর সক্ষমতাকে আক্ষরিক অর্থে পঙ্গু করে রাখবো? একটি স্বাধীন দেশের ছাদ যখন অরক্ষিত, তখন ভেতরের অর্থনীতি বাঁচিয়ে রাখাটা নিছকই এক আত্মঘাতী অন্ধত্ব ছাড়া আর কিছুই নয়।
কানাডার টরন্টো শহরের অভিজাত এলাকা বেগমপাড়া কিংবা দুবাইয়ের পাম জুমেইরার কোনো এক বিলাসবহুল ভিলার কথা একবার কল্পনা করুন। ঝকঝকে সুইমিং পুলের পাশে বসে দামি শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিচ্ছেন বাংলাদেশেরই কোনো এক সাবেক মন্ত্রী, আমলা কিংবা তাদের আশীর্বাদ পুষ্ট কোনো মাফিয়া ব্যবসায়ী। তাদের গ্যারেজে রাখা আছে লেটেস্ট মডেলের ফেরারি বা রোলস রয়েস। সুইস ব্যাংকের ভল্টে কিংবা সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টে তাদের নামে জমা আছে কোটি কোটি ডলার। এই ডলারগুলো কোথা থেকে এলো? এই ডলারগুলো কোনো ভিনদেশি লটারির টাকা নয়। এই ডলারগুলো হলো বাংলাদেশের 17 কোটি খেটে খাওয়া মানুষের ঘাম, রক্ত আর ট্যাক্সের টাকা। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গত 1.5 দশকে পতিত স্বৈরাচারী সরকার আমলে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এবং মেগা প্রকল্পের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 150 বিলিয়ন ডলার, প্রায় 15 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যখন ব্যাংক লুট করে শেয়ার বাজার ধসিয়ে দিয়ে আর কুইক রেন্টালের ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বিনা টেন্ডারে বিদেশি কোম্পানি আর দেশীয় অলিগার্কদের পকেটে তুলে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশের কোষাগারে ডলারের কোনো অভাব ছিল না। যখন 1 লাখ টাকার পর্দা, 10 লাখ টাকার বালিশ আর 3 গুণ বেশি বাজেটে ফ্লাইওভার বা মেগা প্রকল্পের নামে পুকুর চুরি চলছিল, তখন তো সচিবালয়ের কোনো আমলা বা নীতি নির্ধারক ড্রয়ার থেকে ফাইল বের করে বলেননি দেশের অর্থনৈতিক সংকট চলছে, এই প্রজেক্ট বাতিল করা হোক। কি এক অদ্ভুত পৈশাচিক আর গা গুলিয়ে ওঠা ভণ্ডামি। যখনই দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, যখনই 3 দিক থেকে ঘিরে থাকা ভারত এবং আগ্রাসী মিয়ানমারের আস্ফালনের বিপরীতে বাংলাদেশের আকাশসীমাকে সুরক্ষিত করার কথা ওঠে, ঠিক তখনই আমাদের আমলা আর নীতি নির্ধারকদের মনে পড়ে যায় যে দেশে ডলার নেই। একটি জেট-এনসি মাল্টি রোল ফাইটার জেটের স্কোয়াড্রন কিনতে ঠিক কত টাকা লাগে? সামরিক বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় অস্ত্র ও প্রশিক্ষণ সহ এক স্কোয়াড্রন জেট-এনসি কিনতে হয়তো 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। এই 1 বা 1.5 বিলিয়ন ডলার গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া 150 বিলিয়ন ডলারের কত শতাংশ? এটি তো ওই পাচার হওয়া টাকার একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। লুটপাটকারীদের পকেট ভরার সময়, দুর্নীতিবাজীদের বিদেশে সেকেন্ড হোম বা থার্ড হোম বানানোর সময় দেশের অর্থনীতি ঠিকই জাদুর মতো সচল থাকে। কিন্তু যখন দেশের আকাশসীমা রক্ষার জন্য, আমাদের বৈমানিকদের জীবনের নিরাপত্তার জন্য, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফাইটার জেট কেনার প্রশ্ন আসে, তখনই হঠাৎ করে আমাদের কোষাগারে টান পড়ে। এই ভণ্ডামি মূলত প্রমাণ করে যে সংকটটা ডলারের বা অর্থনীতির নয়, সংকটটা হলো নিখাত দেশপ্রেম এবং রাজনৈতিক সদিচ্ছার। রাষ্ট্রীয় কোষাগারের চাবি যাদের হাতে, তারা আসলে কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা খুব ভালো করেই জানে, একটি দেশের সামরিক বাহিনী যখন আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে, তখন ভিনদেশি প্রভুরা আর ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খবরদারি করার সাহস পায় না। আর ভিনদেশি প্রভুদের খবরদারি বন্ধ হয়ে গেলে ওই পাচারকারী আর দেশীয় এজেন্টদের ক্ষমতায় টিকে থাকার অদৃশ্য খুঁটিটাও ভেঙে পড়বে। তাই তারা অত্যন্ত সুকৌশলে ডলার সংকট আর IMF এর শর্ত এর একটা খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছে, যাতে সাধারণ মানুষ মনে করে যে ফাইটার জেট কেনাটা এখন একটি বিলাসী খরচ। কিন্তু স্বাধীনতা কোনো বিলাসিতা নয়। যে জাতি 1971 সালে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এই মানচিত্র কিনেছে, যে জাতি 2024-এর জুলাই আগস্টে হাজারো তরুণের তাজা রক্তে রাজপথ ভিজিয়ে নতুন করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই জাতির আকাশ আজ টাকার অভাবে অরক্ষিত থাকবে, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। আমাদের বৈমানিকরা আকাশে মৃত্যুর ঝুঁকি নিয়ে পুরনো সেকেলের প্রযুক্তির বিমানে উঠছেন। তাদের বুকে দেশপ্রেমের কোনো ঘাটতি নেই, তারা হাসি মুখে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু অর্থনীতি বাঁচানোর এই ডার্ক কমেডি বা খোড়া দোহাই দিয়ে আমরা কি আমাদের সামরিক বাহিনীর সক্ষমতাকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে রাখবো? একটি স্বাধীন দেশের ছাদ যখন অরক্ষিত, যখন শকুনেরা আমাদের সীমানার ওপাশ থেকে ডানা ছাপটানোর আওয়াজ দিচ্ছে, তখন ভেতরের অর্থনীতি বাঁচিয়ে রাখাটা নিছকই এক আত্মঘাতী অন্ধত্ব ছাড়া আর কিছুই নয়। যাদের দুর্নীতির কারণে আজ দেশের এই ডলার সংকট, তাদের বিচার না করে, তাদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার কার্যকর যুদ্ধ শুরু না করে দেশের প্রতিরক্ষাকে বাজেট কাটের শিকার বানানোটা আক্ষরিক অর্থেই রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই বদ্বীপের মাটি বীরের রক্তে ভেজা। এই মাটির সন্তানদের আকাশ কোনো খোড়া অর্থনীতির অজুহাতের কাছে বিক্রি হতে পারে না। দেশের স্বাধীনতা সবার আগে, আর সেই স্বাধীনতা রক্ষার জন্য যা প্রয়োজন তা যে কোনো মূল্যে ছিনিয়ে আনার এখনই সময়। অর্থনীতির এই খোড়া যুক্তির আড়ালে আমরা আসলে কি হারাচ্ছি? আমরা হারাচ্ছি আমাদের সম্মান, আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ডেটারেন্স। মিয়ানমারের দিকে তাকান, তাদের অর্থনীতি আমাদের চেয়েও ভঙ্গুর। তাদের দেশে গৃহযুদ্ধ চলছে ডলারের রিজার্ভ তলানিতে, কিন্তু সেই অবস্থাতেও তারা তাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করা থামায়নি। তারা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সুখোই 30, চীনের কাছ থেকে যে F-17 কিনেছে, কারণ তারা জানে অর্থনীতি খারাপ হলেও আকাশ অরক্ষিত রাখা মানে শত্রুকে নিমন্ত্রণ জানানো। আর ঠিক সেই কারণেই তারা আজ আমাদের আকাশ সীমায় ড্রোন পাঠাতে সাহস পায়, আমাদের সীমান্তে ফায়ার করে পার পেয়ে যায়। অন্যদিকে ভারত, যাদের বহরে রয়েছে রাফালের মতো যুদ্ধ বিমান, তারা জানে যে বাংলাদেশের হাতে এমন কোনো ফাইটার জেট নেই যা তাদের রাফালকে চ্যালেঞ্জ করতে পারে। ডগ ফাইট বা
আকাশ যুদ্ধে ফার্স্ট লুক ফার্স্ট শুট নীতিতে আমরা এতটাই পিছিয়ে আছি যে আমাদের পাইলটরা আকাশে ওড়ার আগেই আসলে যুদ্ধে হেরে বসে আছেন। আমাদের পুরনো প্রযুক্তির রাডার যখন শত্রুকে দেখতে পাবে তার অনেক আগেই শত্রুর মিসাইল আমাদের বিমানকে ধ্বংস করে দেবে। আমরা কি আমাদের পাইলটদের এই আত্মঘাতী মিশনে পাঠাতে চাই? অর্থনীতি বাঁচানোর দোহাই দিয়ে আমরা কি আমাদের সামরিক বাহিনীর সক্ষমতাকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে রাখবো? খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায় জেট-এনসি কেনার চুক্তিটি স্থগিত হওয়ার পেছনে অর্থনৈতিক সংকটের যে গল্পটি পাতা হয়েছে তা আসলে একটি নিখুঁত এবং সুপরিকল্পিত ভূ রাজনৈতিক ব্ল্যাকমেইল। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এবং আমাদের আগ্রাসী প্রতিবেশীরা কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে, বিশেষ করে আকাশপথে শক্তিশালী হোক। তারা জানে জেট-এনসি ভিগোরাস ড্রাগন একবার বাংলাদেশের আকাশে ডানা মেললে তাদের চিরচেনা দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে। ভারতের রাফাল বা মিয়ানমারের সুখোই তখন আর আমাদের আকাশসীমায় এসে উস্কানিমূলক মহড়া দেওয়ার সাহস পাবে না। তাই তারা তাদের দেশীয় এজেন্টদের, যাদের মাধ্যমে দুর্নীতিবাজ আমলা, সুশীল সমাজের একাংশ এবং রাজনৈতিক নেতারাও আছেন, পুরোদমে কাজে লাগায়। এই দেশীয় এজেন্টরা মূলত স্লিপার সেল হিসেবে কাজ করে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। তারা অত্যন্ত সুকৌশলে সরকারের নীতি নির্ধারণী ফোরামে একটি বয়ান বা ন্যারেটিভ তৈরি করে। তারা বলে IMF থেকে লোন নিতে হবে, পশ্চিমা বিশ্বকে খুশি রাখতে হবে। এখন চীন থেকে ফাইটার জেট কিনলে তারা আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে। ভারত ক্ষুব্ধ হলে বর্ডারে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কাল্পনিক একটি অর্থনৈতিক ভয়ের জুজু দেখিয়ে তারা মূলত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গলা চিপিয়ে হত্যা করে। এই আমলারা, যারা আজ বাজেট নেই বা রিভিউ চলছে বলে ফাইলটি ড্রয়ারে তালাবদ্ধ করে রাখছেন, তারা মূলত ভিনদেশি প্রভুদের ইশারাতেই কাজ করছেন। তারা জানেন যে আকাশ অরক্ষিত থাকলে পাশের দেশের গোয়েন্দাদের খবরদারি করা সহজ হয়। একটি স্বাধীন দেশের নীতি নির্ধারণী জায়গায় বসে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার চেয়ে বড় কোনো রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। এই অর্থনৈতিক সংকটের গল্পটি হলো সেই মাফিয়া সিন্ডিকেটের তৈরি করা একটি ধোঁয়াশা, যার আড়ালে নীরবে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতা। তারা আমাদের বোঝাতে চায় যে আমরা ছোট দেশ, আমাদের এত বড় অস্ত্রের কি দরকার। কিন্তু তারা এই সত্যটা আড়াল করে যে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দুর্বলকে কেউ সম্মান করে না, দুর্বলকে সবাই পদদলিত করতে চায়। 5 আগস্টের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের শিখিয়েছে যে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে হলো মাথা উঁচু করে বাঁচা, চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু আমাদের প্রশাসনিক কাঠামোর ভেতরে ঘাপটি মেরে থাকা এই অদৃশ্য সুতোর পুতুলরা চায় আমরা যেন চিরকাল ভারতের করুণার উপর বেঁচে থাকি। তারা চায় আমাদের আকাশ সীমার চাবি যেন দিল্লির সাউথ ব্লকের ড্রয়ারেই থাকে। যতক্ষণ না এই অদৃশ্য সুতোর টান আমরা ছিঁড়ে ফেলতে পারি, যতক্ষণ না বাজেটের ওই খোড়া অজুহাতকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আমরা আমাদের আকাশ রক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি, ততক্ষণ আমাদের স্বাধীনতা ওই লাল ফিতার ফাইলেই বন্দী থাকবে। এই বদ্বীপের মাটি বীরের রক্তে ভেজা। এই মাটি সন্তানদের আকাশ কোনো ভূ রাজনৈতিক ব্ল্যাকমেলের কাছে বিক্রি হতে পারে না। এই অদৃশ্য সিন্ডিকেটের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার এখনই সময়, কারণ স্বাধীনতা কোনো দর কষাকষির বিষয় হতে পারে না। রাত গভীর হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সেই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের লাইটগুলো একে একে নিভিয়ে দেওয়া হয়েছে। সেই শীর্ষ আমলা, যিনি জেট-এনসির ফাইলটি ড্রয়ারে তালাবন্ধ করে রেখেছিলেন, তিনি এখন তার বিলাসবহুল সরকারি গাড়িতে চড়ে নিজের সুরক্ষিত বাংলোর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মনে কোনো অনুশোচনা নেই। তিনি ভাবছেন তিনি আজ দেশের অর্থনীতিকে একটি বড় খরচের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ঠিক সেই সময় ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বিমান বাহিনীর একটি ফরওয়ার্ড রাডার স্টেশনের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে ডিউটিরত তরুণ রাডার অপারেটর কপালে ঘামের বিন্দু। তার স্ক্রিনের এক কোণে একটি লাল বিন্দু দপদপ করছে। একটি অজানা ফাইটার জেট অত্যন্ত দ্রুত গতিতে আমাদের আকাশসীমার দিকে ধেয়ে আসছে। সে দ্রুত ইন্টারকমে বেস কমান্ডের সাথে যোগাযোগ করলো, কিন্তু ওপাশ থেকে আসা উত্তরটি ছিল এক করুণ অসহায়ত্বের প্রতিধ্বনি। অবজার্ভ করো। আমাদের হাতে ওই উচ্চতায় গিয়ে ইন্টারসেপ্ট করার মতো কোনো এয়ারক্রাফট এই মুহূর্তে রেডি নেই। তরুণ অপারেটরটি শূন্য দৃষ্টিতে রাডারের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। ওই লাল বিন্দুটি আক্ষরিক অর্থেই আমাদের অসহায়ত্ব নিয়ে উপহাস করছে। একটি স্বাধীন দেশের আকাশসীমায় ভিনদেশী একটি যুদ্ধ বিমান বিনা বাধায় ঢুকে পড়ছে, আর তাকে কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করতে হচ্ছে। আমলার ওই ড্রয়ারে পড়ে থাকা ফাইলটি আজ যেন ওই তরুণ অপারেটরের চোখের সামনে ভাসছে। অর্থনীতি বাঁচানোর নামে একটি দেশকে কতটা পঙ্গু করে দেওয়া যায় তার নগ্ন প্রমাণ আজ এই রাডারের স্ক্রিনে জ্বলজ্বল করছে। যেদিন সত্যি সত্যি আকাশ থেকে প্রথম বোমাটি পড়বে এবং আমাদের অর্থনীতি, আমাদের মেগা প্রকল্পগুলো এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে, সেদিন কি ওই আমলা তার বাজেট নেই তত্ত্ব দিয়ে কোনো কাজ করতে পারবেন?